সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম রুবেল তোমাদের সাথে রয়েছে। আজকে আমাদের ক্লাসের যে বিষয়টা সেটা তোমরা দেখতে পাচ্ছ, বাংলা প্রথম পত্র লাল সালু দ্বিতীয় ক্লাস। তো তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, স্যার এখানে কেন দ্বিতীয় ক্লাস লিখেছেন? কারণ এই লাল সালুর উপরে গতকালকে আমরা একটা লাইভ ক্লাস নিয়েছিলাম, ইউটিউবে লাইভ করেছিলাম। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে লাইভের অপশনে গেলে দেখতে পাবে। আজকে আমরা লাইভ করতেছিলাম, এমন সময় বিদ্যুৎ চলে যায়, তখন আর আমার লাইভ করার যে আগ্রহ সেটা খুব হারিয়ে যায়। তো এখন আমি আসলে একটা ভিডিও ক্লাস তৈরি করছি, এটা হলো দ্বিতীয় ক্লাস। তো দেখেন, আমরা এখানে অনেক কিছু লিখে রেখেছি। কেন লিখেছি? কারণ যেহেতু আমরা লাল সালু এই উপন্যাসটা নিয়ে গতকালকে লাইভ করেছিলাম, সেখানে আমরা অনেক কিছু এক্সপ্লেন করেছিলাম। তো যে গল্প আকারে ঘটনাটা আমরা যতটুকু গল্প বা ঘটনাটা বলেছিলাম, তার ভিতর থেকে যে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন, বহু নির্বাচনী এমসিকিউ অথবা জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে, কোনগুলো আসতে পারে বা আসবে, সেগুলো নিয়ে আমরা গত ভিডিওতে অর্থাৎ লাইভ ক্লাসের যে ভিডিও, সেখানে বেশ কিছু প্রশ্ন আমরা লিখে দিয়েছিলাম। তো অবশিষ্ট যে প্রশ্নগুলো ছিল এই আলোচনার ভিতরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো আমি আজকে লিখে দিচ্ছি। তো তোমাদের কাজ হলো খাতা কলম নিয়ে এই প্রশ্নগুলো লিখে ফেলা। এখানে উত্তর সহ প্রশ্ন রয়েছে, যেমন দেখো গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক ও বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর। বিষয়টা হলো, প্রথমে যে প্রশ্নটা আমরা লিখে রেখেছি সেটা হলো লাল সালু উপন্যাসটি প্রথম 1948 সালে প্রকাশিত হয়। তো তোমাকে যদি প্রশ্ন করা হয় লাল সালু উপন্যাসটি প্রথম কত সালে প্রকাশিত হয়, তখন তোমার উত্তরটা হবে লাল সালু উপন্যাসটি সর্বপ্রথম 1948 সালে প্রকাশিত হয়। কেন আমরা এই কথাটা বললাম? কারণ লাল সালু উপন্যাসটি ইংরেজি ভাষায় অনুবাদ করা হয়। দেখো আমরা এখানে যে শব্দটা লিখে ফেলেছি, লাল সালু উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম কি? যদি প্রশ্ন করা হয় লাল সালু উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম কি, তখন তুমি লিখবা অ্যান মারি থিবো। তাহলে বলতো লাল সালু উপন্যাসের ইংরেজিতে অনুবাদ কিন্তু নামটি কি? অ্যান মারি থিবো। আর এই লাল সালু উপন্যাসটি প্রথম কত সালে প্রকাশিত হয়? 1948 সালে। তোমরা খাতা কলম নিয়ে সব লিখে ফেলো এবং একই সাথে প্র্যাকটিস করো আমার সাথে সাথে, বলো, তাহলে দেখবে কি তোমাদের একটা মুখস্থ হয়ে গেছে। লাল সালু উপন্যাসের 7 ছেলের বাপের নাম দুদু মিয়া। তো প্রশ্ন যদি করা হয় যে লাল সালু উপন্যাস, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তুমি যদি 10টা সৃজনশীল দেখো, 10টা সৃজনশীলের 7টা সৃজনশীলে তুমি দেখতে পাবা যে এই প্রশ্নটা করা হয়েছে যে লাল সালু উপন্যাসের 7 ছেলের পিতার নাম কি। তখন উত্তরটা কি হবে? যে লাল সালু উপন্যাসের 7 ছেলের বাপের নাম হলো দুদু মিয়া। বলো তো আমার সাথে, লাল সালু উপন্যাসের 7 ছেলের বাপের নাম কি? দুদু মিয়া। দুদু মিয়া। 3 নম্বর যে প্রশ্ন, আশিতি পর, এই শব্দটার সাথে তোমরা অনেকে হয়তো পরিচিত না, এই জন্য আমি একটু ব্যাখ্যা করব। অশীতিপর, অশীতিপর বৃদ্ধ, বৃদ্ধ মানে বয়স্ক, আর অশীতিপর মানে হলো 80 বছরের উপরের যে বৃদ্ধ, তাকে বলা হয় অশীতিপর। তাহলে অশীতিপর বলতে কি বুঝি? যার বয়স 80-র উপরে এমন ব্যক্তিকে বলা হয় অশীতিপর বৃদ্ধ। আর সে ছিলেন এই লাল সালু উপন্যাসে অশীতিপর বৃদ্ধ ছিলেন হলো সলেমানের বাপ, এবং যিনি হাঁপানি রোগী ছিলেন। তো বলতো সলেমানের বাপ কোন রোগে আক্রান্ত ছিলেন? সলেমানের বাপ হলো হাঁপানি রোগে আক্রান্ত ছিলেন, অর্থাৎ তিনি হাঁপানি বা শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। বলো তাহলে হাঁপানি রোগীতে আক্রান্ত ছিলেন কে? সলেমানের বাপ। সলেমানের বাপের বয়স কত ছিল? অশীতিপর, অর্থাৎ 80 বছরের বেশি বৃদ্ধ। 4 নম্বরে যে প্রশ্নটা করা হয়েছে সেটা হলো মজিদকে মতিগঞ্জের সড়কে তাহের ও কাদের দেখেছিল। আমি কিন্তু উত্তর সহ লিখে রেখেছি, তো এখান থেকে আমরা প্রশ্ন তৈরি করব নিজেরা। তাহলে মজিদকে দেখো গত ক্লাসে যে ব্যাখ্যাটা করা হয়েছিল সেখানে কিন্তু বলা হয়েছিল মতিগঞ্জের সড়ক ধরে মসজিদের এই মহব্বতনগরে প্রবেশ ঘটে, এক অলৌকিকভাবে প্রবেশ ঘটে। তো মতিগঞ্জের সড়কে যখন মসজিদ একটি গামছা বিছিয়ে নামাজ পড়তেছিল, দুপুরবেলা নামাজ পড়া শেষে মোনাজাত করতেছিল, তখন তাকে সর্বপ্রথম দেখতে পায় তাহের ও কাদের। তার মানে এই মহব্বতনগর যে গ্রাম, এই গ্রামের বসবাস করে তাহের ও কাদের, যারা কোচ দিয়ে নৌকা করে বিলেতে মাছ ধরতে ছিল। সেই তাহের কাদের সর্বপ্রথম মতিগঞ্জের সড়কে মসজিদকে দেখতে পায়,
মোনাজাতরত অবস্থায়। 5 নম্বর প্রশ্ন, লাল সালু উপন্যাসের ইংরেজি। এটা তো কিছু সময় আগেই বললাম যে লাল সালু উপন্যাসটি ইংরেজিতে অনুবাদ করা হয়, তার ইংরেজিতে অনুবাদিত নাম হলো অ্যান ম্যারি থিবো। তাহলে বলো তো লাল সালু উপন্যাসের ইংরেজিতে অনুবাদিত নাম কি? অ্যান মারি থিবো। 6 নম্বর যে প্রশ্ন, ঝালরওয়ালা শালু দ্বারা আবৃত কবরটি দেখতে মাছের পিঠের মতো। দেখো এই উপন্যাসের নাম হলো লাল সালু। কেন লাল সালু দেওয়া হয়? এটা ঝাঁঝরওয়ালা শালু কাপড় দ্বারা আবৃত করে দেওয়া হয়েছিল একটা কবরকে। যে কবরটা ছিল কোন এক সরকারি কর্মকর্তার বাপদাদার আমলের কোন এক কারো কবর। কেউ জানতো না এই কবরটা আসলে কার, কিন্তু মজিদ, এই গল্পের যে খলনায়ক বা নায়ক, গল্পের যে প্রধান চরিত্র, সেই মজিদ যে কাজটা করে, মজিদ হলো এই মোহাম্মদনগরের যে সরল সহজ মানুষগুলো আছে, যারা আল্লাহ ভীরু লোকজনগুলো আছে, তাদেরকে এই ধর্মের দোহাই দিয়ে বিভিন্ন ভুল বোঝায় আর কি। ধর্মটাকে পুঁজি করে নিজের আখের গোছানোর জন্য তিনি একটা বানোয়াট গল্প বলেন যে এখানে একজন পীর ঘুমিয়ে আছে এবং তিনি সেই পীরের নাম দিয়েছিলেন মুদাসসির পীর, যাকে এই অশীতি পরে বৃদ্ধ যে রয়েছেন না সলেমনের বাপ, তিনিও ছিলেন না। যাই হোক, বানোয়াট একটা গল্প। ঝাঁঝরওয়ালা লাল সালু দ্বারা আবৃত কবরটি, যে কবরটাকে ঢেকে দেওয়া হয়েছিল, সেই কবরটি দেখতে মাছের পিঠের মতো দেখাচ্ছিল। তো আমরা কোন পর্যন্ত আলোচনা করলাম? প্রথম ক্লাসে আমরা এই যে মজিদ গারো পাহাড় থেকে মতিগঞ্জের সড়ক ধরে মোহাম্মদনগরে প্রবেশ করে এবং সেখানে এসে তিনি একটা মাজার প্রতিষ্ঠা করেন এবং তার আয়ের অন্যতম উৎস হয় সেই মাজার। এই মাজার পর্যন্ত আমরা আলোচনা করলাম এবং এর ভিতরে যত গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, হ্যাঁ, যেমন গল্পের প্রধান চরিত্র তো মজিদ কোন গ্রামকে কেন্দ্র করে এই লাল সালু উপন্যাসটা আবর্তিত হয়েছে? মোহাম্মদনগরের গ্রামের মাতুব্বরের নাম কি? মোহাম্মদনগরের গ্রামের মাতুব্বরের নাম হলো খালিক ব্যাপারী। তাহলে বলো তো মোহাম্মদনগর গ্রামের মাতুব্বরের নাম কি? খালিক ব্যাপারী। এই খালিক ব্যাপারী আবার 2টা বিয়ে করেছিল। হ্যাঁ, খালিক ব্যাপারী স্ত্রী কয়জন? 2 জন। এই গ্রামের মাতবাড়ি করতে খালিক ব্যাপারী বিয়েও করছে 2টা। বলো তো তাহলে খালিক ব্যাপারী স্ত্রী ছিল কয়জন? 2 জন। আমেনা বেগম আর হলো তানু বিবি। তো এখানে মসজিদের একটা আয়ের উৎস হয়ে যায় মোহাম্মদনগরে, কারণ মাজারে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কাজে মানত করতো। কেউ 1 আনা 2 আনা 4 আনা, কেউ হাঁস, কেউ মুরগি, কেউ কলা, কেউ ছাগল, এগুলো দিয়ে যেত মাজারে একজন। এটাই তার আয়ের অন্যতম উৎস ছিল। আস্তে আস্তে এই মোহাম্মদনগরী গ্রামে উড়ে এসে জোরে বসা মজিদ ধর্মকে পুঁজি করে এই মোহাম্মদনগরী গ্রামে নিজের একটা শিকড় গেড়ে নিয়েছে। এখন যে কাজটা হয়, গ্রামের মাতব্বর খালিক ব্যাপারী, আগে তো বিচারশালী যা হতো খালিক ব্যাপারী রায় দিত, খালিক ব্যাপারী সবকিছু করতো, কিন্তু এখন খালিক ব্যাপারী মজিদকে এতটাই বিশ্বাস করে এবং ধর্মের কথা বলায় মজিদকে সর্বদা সে বিশ্বাস করে এবং সব জায়গায় নিয়ে যায়। যে কোনো বিচারশালী সে খালিক ব্যাপারীর সাথে করে মজিদকে নিয়ে যায়। মজিদ যদিও খালিক ব্যাপারী যদিও প্রধান চরিত্র, বিচার সালিসের প্রধান, কিন্তু সেখানে খালিক ব্যাপারী সব কথা ওই মজিদের কথা মতোই রায় দেয় সর্বদা। হ্যাঁ, তাহলে মসজিদের প্রতিপত্তি সম্পত্তি সবকিছু এখানে হয়, অর্থাৎ গরু হয়, ছাগল হয়, জমি জমা হয়, ধান হয় এবং মাতবাড়িটাও পায়। কিভাবে বলো তো? খালিক ব্যাপারীর সাথে যায়, খালিক ব্যাপারীর সাথে গিয়ে খালিক ব্যাপারী মসজিদের রায়টাই নিজের রায় বলে চালিয়ে দেয় এবং সেটাই মেনে নেয় সকলে। হ্যাঁ, তো আজকে আমরা যে পর্যন্ত আলোচনা করলাম সেটা হলো এই মোহাম্মদনগরে এসেছে মসজিদ এবং এখানে এসে সে একটা মাজার প্রতিষ্ঠা করেছে এবং এটাই তার আয়ের অন্যতম উৎস। বাকিটা আমরা পরবর্তী ক্লাসে পড়ব। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো। আর তো আমাদের নিয়মিত ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। এগুলো আসলে বলাটা নিজের কাছে খারাপ লাগে, নিজেদের যতটুকু ভালো কমেন্টস, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এগুলো করে দিবে। হ্যাঁ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, ভালো থাকো, সুস্থ থাকো, পরের ক্লাসের জন্য অপেক্ষা করো।